প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন প্রবাস পরিক্রমায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিউ ইয়র্ক স্টুডিও থেকে। সাথে আছি আমি সাজিদা হিয়া। দর্শক, আজ আমাদের সাথে এমন একজন সৃষ্টিশীল, এমন একজন গুণী মানুষ রয়েছেন স্টুডিওতে, যার কথা আসলে আমার এই স্বল্প সময়ের শোতে বলে আমি শেষ করতে পারবো না। যিনি একাধিকবার পেয়েছেন তার গানের জন্য চলচ্চিত্রে ৬ বার তিনি পুরস্কার পেয়েছেন ২০০৮ থেকে ২০২০। এবং আমি তার গানের কথাতেই বলি, তার একটি গান আছে আকাশ ছুঁয়েছে মাটিকে, প্রজাপতি ছুঁয়েছে ফুলকে, আর জনপ্রিয়তা ছুঁয়েছে বকুলকে। তিনি আর কেউ নয়, আমাদের নন্দিত গীতিকবি কবির বকুল। স্বাগত আপনাকে আমাদের স্টুডিওতে। কেমন আছেন? খুব ভালো আছি। আমি আসলে শুরুটা করতে চাই যে আপনার, সবাই তো আসলে পেছনের গল্পটা বলে ছোটবেলার, আমি সোনালী দিনগুলোর কথা থেকে শুরু করতে চাই, যে আপনার পেছনের সোনালী দিনগুলোর গল্পটা একটু শুনতে চাই। সোনালী দিনগুলো বলতে আপনি কোনটা মিন করেছেন? সোনালী দিন বলতে সবাই তো আসলে একটা ট্র্যাক চেঞ্জ করে, যেমন আমি জানি যে আপনি ছোটবেলায় অনেক গান করতেন, নাটক করতেন, কবিতা লিখতেন। তো সেই জায়গা থেকে এই যে আপনি একজন গীতিকবি, শুধু তাই নয়, আপনি মানে আমাদের বলবো যে আপনি কথার মালায় কথা গেঁথে কবি থেকে গীতিকবি হয়ে উঠেছেন। সেই প্রসঙ্গে আমি একটু যেতে চাই, সেই কি করে আপনার এই জায়গাটাতে আসা। আচ্ছা, ধন্যবাদ। আসলে মানে পেছনের গল্প তো অসংখ্য করেছি, বিভিন্ন ইন্টারভিউতে বলতে হয়েছে, আর না বলে উপায় নেই, কারণ কখনো নতুন কোনো টেবিলে বসলেই তখন পেছনের গল্পগুলোই সবাই শুনতে চান, বা যারা এই মুহূর্তে আমাকে দেখছেন বা আমার কথা শুনছেন তারা হয়তো আমার সে পেছনের গল্পই জানতে চাইবেন। তো সেই জন্য হয়তো প্রাসঙ্গিকই বটে, সেই জন্য আমি একটু করেই বলি যে আসলে আপনি যেটা বলছিলেন যে আপনি একজন গীতিকবি হয়ে উঠেছেন, কিন্তু এটার পেছনে তো আমি আসলে শুরুতে তো আমার এমনটা ছিল না যে আমি কখনো একজন গীতিকবি হয়ে বাংলাদেশে একটা মানুষের হৃদয়ে জায়গা করে নেব, এটা আমার স্বপ্নের অতীত ছিল। আমি ছোটবেলায় ধরনা স্বভাবত যা মানুষ করে, হ্যাঁ, যেমন ছোটবেলায় আমি হয়তো গান করতাম মানে কোরাস গাইতাম। আপনি তো স্টেজে গান করতেন? স্টেজে করেছি অনেক বড়বেলায় এসে, কিন্তু ছোটবেলার কথা বলছি যে ছোটবেলায় আমি খেলাঘর করতাম। তো খেলাঘরে আমরা বিভিন্ন, আমার যেহেতু চাঁদপুরে জন্ম, তো আমরা ওই চাঁদপুর থেকে আমরা কুমিল্লায় তো খেলাঘরের আঞ্চলিক ইয়েতে সম্মিলনে আমরা গিয়েছি। তো সেখানে ওই আমরা খেলাঘরের যারা অংশগ্রহণ করেছি চাঁদপুর থেকে, তো আমরা তো দলীয় গান, কোরাস গান গাইতাম ছোটবেলায়। সেই যেমন আমার এখনো মনে আছে যে গান করেছি যে পৃথিবীটা যদি উল্টে যেত, গল্পের মতো সব সত্যি হতো, মিথ্যেটা যদি আজ অক্কা পেত, এক ঝাঁক পায়রার শিবির হতো এই পৃথিবীটা। এই ছোটবেলায় খেলাঘরের হয়ে অনেক গান করেছি। তো আপনি তো খুব ভালো গান করেন, তো আপনার কি কখনো ইচ্ছে হয়নি যে আমি গায়ক হব? না, মানে ভালো গান করি কিনা জানি না। তো ওই যে আমি বলছিলাম ছোটবেলায় গানের চর্চাটা ছিল। তারপরে ধরেন আমি ক্লাস 9 থেকে আমি ছড়া লিখতাম, তারপরে আস্তে আস্তে কবিতা লেখার চর্চা শুরু হলো। তারপরে যখন আমি ইন্টার পাস করলাম সে মফস্বলেই, তখন আমি আবার নাট্য দলের সঙ্গে জড়িত হয়ে গেলাম। প্রথম আমি চাঁদপুরের বর্ণচর নাট্যগোষ্ঠীর সঙ্গে জড়িত হলাম, বর্ণচর হয়ে নাটক করলাম। তারপরে আমি চলে গেলাম, আমাদের আরেকটা দল ছিল অনন্যা নাট্যগোষ্ঠী, সেখানে আমি জয়েন করলাম। অনন্যার হয়ে আমি পরবর্তীতে অনেকগুলো নাটক করেছি। সেখানে চতুরঙ্গ সাংস্কৃতিক সংঘ ছিল, সেটার সঙ্গে আমি জড়িত ছিলাম। তো চতুরঙ্গের হয়ে আমি এই স্টেজে গান গাওয়া শুরু করি, কিন্তু স্টেজে গান গাওয়ার আগে তো নিজের তৈরি হওয়ার ব্যাপার ছিল। আমি ছোটবেলায় যে কোরাস গাইতাম, হারমোনিয়াম বাজাতে পারতাম না। পরে বড়বেলায় এসে আমি আবার এক ওস্তাদজির গেলাম। আমার ওস্তাদ প্রয়াত শীতল ঘোষাল, তার কাছে আমার হারমোনিয়ামে হাতে খড়ি বা গানের প্রাথমিক শিক্ষাটা তার হাত ধরেই, এবং আমি তার কাছে শিক্ষা
আহ, মানে অনুশীলনের কলা করাকালীনই আমি অল্প সময়ের মধ্যে আমি স্টেজে উঠেই গান গাওয়া শুরু করে দিলাম। তো যেহেতু আমি Talent. কবিতা লিখতাম এবং মফস্বলে আমার কবিতার বইও বেরিয়েছে আচ্ছা 84 সেই সময়টাতে 85 এ প্রথম 85 কবিতার বই আচ্ছা। বের হয়, আমি বিদ্রোহী ওকে এই নামে। ওগুলো একটু স্বৈরাচার বিরোধী, তখন তো ওই কবিতা চর্চাটা বেশি ছিল। তারপরে আমার স্টেজে যখন গান করতাম তখন যেহেতু নিজে আমি কবিতা লিখতাম, আমি আস্তে আস্তে গান লেখারও একটু চেষ্টা করতাম এবং দেখা গেল যে পহেলা বৈশাখ এসছে, আমি পহেলা বৈশাখের উপর গান লিখলাম এবং নিজেও সুর করে ফেললাম। Wow. আমার লেখা শুট করা গান আমি স্টেজে গাইলাম। আচ্ছা 21শে ফেব্রুয়ারি এলো, 21শে ফেব্রুয়ারিতেও দেখা গেল যে আমার লেখা নিজের শুট লেখা। করা গান। হ্যাঁ, এরকম বিভিন্ন বিভিন্ন আমাদের দিবস আছে, দিবসে আমার গানগুলো সাধারণত আমি লিখতাম, গাইতাম। এর বাইরেও অন্যান্য গান করতাম। তো ওইভাবেই স্টেজে উঠে গান করেছি। তো সেখান থেকে আসলে ওই গান করতে করতেই আমি আবার তপন চৌধুরীর খুব ফ্যান ছিলাম। তো 1987 সালে আমাদের চাঁদপুরে একটা অনুষ্ঠান হলো, বড় অনুষ্ঠান। আচ্ছা আমার একটা বন্ধু ছিল ইকবাল, মারা গিয়েছিল, তার জন্য আমরা ইকবাল স্মৃতি সংসদ করেছি। তো ওই সংগঠনকে দাঁড় করাতে তো কিছু ফান্ড লাগে, রাইট। তো আমরা ফান্ড রাইজিং এর Fundraising এর জন্য জন্য। আমরা একটা বড় অনুষ্ঠানের আয়োজন করি মফস্বলে আচ্ছা চাঁদপুরে। সেই অনুষ্ঠানে 3 জন শিল্পী তখন সবচেয়ে বেশি পপুলার। আচ্ছা 87 এর কথা বলছি আমি। তপন চৌধুরী, কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী, 3 জনকে নিয়ে আমরা চাঁদপুরে একটা টিকিট শো করি। আচ্ছা তো ওই তাদের সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য ঢাকা গিয়েছিলাম। তো ওইভাবেই তপনদার সঙ্গে আমার একটা খুব ভালো সম্পর্ক হয়ে যায় এবং চাঁদপুরে ওনারা অনুষ্ঠান করে যান। তো উনি তো প্রোগ্রাম করে এবং প্রোগ্রামটা খুব ভালো হয়েছিল। যাক, উনি চলে গেলেন ঢাকা, কিন্তু আমি যেহেতু তপনদার খুব ফ্যান, আমি তখন এই ঢাকা যাতায়াত করলেই ওই ঢাকা গেলেই তপনদার বাসায় যেতাম। 87 থেকেই সেটা শুরু হয়েছে এবং এবং আপনার ফার্স্ট গান বোধহয় তপনদার মাধ্যমেই সেটাই বলছি। তো বাচ্চু আমি ভাই ওইভাবে করেছিলেন। একবার খুব মানে ইচ্ছে হলো, আমি তো তখন গান লিখছি তো পাশাপাশি, তো আমি খুব মানে খুব ইচ্ছে হলো যে আমার গানগুলো তপনদাকে একটু দিই। তো আমি ঢাকা গিয়ে তপনদাকে আমার লেখা 13টা গান আমি ওনাকে দিয়েছিলাম। আচ্ছা তো ওই গান 13টা থেকে উনি আবার উনি রেখে দিয়েছিলেন। উনি তো সোলসে ছিলেন তখন। তো পরে আমি কয়েকবার খোঁজও নিয়েছিলাম। তপনদা বলে, হ্যাঁ তোমার গানগুলো দেখতে হবে, আছে একটু ঠিকঠাক করতে হবে, এরকম বলেছিলেন এবং মেসেজ দিয়েছিলেন। তো আমি অনেকদিন হয়ে গেছে, আমি যাই, খবর নাই। তারপরে আমার একটু অভিমান হয়েছিল যে আমার গানগুলো তাহলে কিছুই হলো না। তারপরে 88-এ আমি খবর পেলাম যে আমার একটা গান বেরিয়েছে এবং গিয়েছেন ময়না অ্যালবামে আয়ুব বাচ্চু, তার ময়না সলো অ্যালবামে আমার গান গিয়েছেন। তারপরে অ্যালবামটা বের হলো 88-এ এবং আমি পরে ক্যাসেট হাতে পেলাম, দেখলাম 4 নাম্বার গানটা কাল এবং নাসিরুল খান পরবর্তীতে প্রথম আয়ুব বাচ্চুর অ্যালবাম বের হয়, সেখানে প্রথম গানটা ছিল আমার 4 নাম্বার গান, কাল সারা রাত তোমারই কাকুন যেন কানে কানে বেজেছে, আমাকেই ডেকে ডেকে রাত্রি নিশীথে ভালোবাসার আবিরে মেখেছে। এই ছিল আমার ফার্স্ট গান। তারপর 89 সালে আবার নাসিম আলী খান সোলসে ছিলেন, উনারও সলো অ্যালবাম বের হলো, প্রথম সলো অ্যালবাম। সেই অ্যালবামেও আমি খবর পেলাম যে আমার গান বেরিয়েছে। তারপরে আমি আরেকটা গান বোধহয় কেন এই নিঃসঙ্গতা, একটা খুবই ফেমাস একটা, অনেক পরে ওই 13টা গানের গল্পটাই বলছি। ওখান থেকে এই 2টা গান নাসিম আলী খানের পরবর্তী অ্যালবাম বের হলো, অ্যালবামের প্রথম গানটাই পথে যেতে যেতে খুঁজেছি তোরে, এই গানটা। এবং এই 2টা গানই আমার ওই 13টা থেকেই বের হলো, মানে তপনদার মাধ্যমেই কিন্তু আমি আমার এই অঙ্গনে পা রাখা। তো আমি তো মফস্বলে গান করি। তারপরে যখন আমি আস্তে আস্তে, এরপরে তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষাতত্ত্বে মাস্টার্স, তখন ক্লাস শুরু হয়ে গেল 89 থেকে। তো আমি তখন তো আমি ইউনিভার্সিটিতে ক্লাস শেষ করেই আমি চলে যেতাম সারগাম রেকর্ডিং স্টুডিওতে, বিজয়নগরে ছিল। সবাই তো মল চত্বরে বা আপনার টিএসসিতে আড্ডা মারতে যায়, আর আমি ক্লাস শেষ করে চলে যাই স্টুডিও পাড়ায়, ওখানে বসে থাকি। বিভিন্ন সুরকার, আমার তো ওইটাই লক্ষ্য। তারপরে এইভাবেই আস্তে আস্তে একটা ক্ষেত্র, মানে 90 সালের শেষের দিকে আমার গান আবার রেকর্ড শুরু হলো এবং 91 থেকে তো আমার গান একদম অ্যালবামে ফিতাবন্দি হয়ে বের হওয়া শুরু হলো। তো আমি তখন 91 সালে কিন্তু আমি 91 সাল পর্যন্ত আমি স্টেজে গান করেছি, মফস্বলের চাঁদপুরে করতাম।
আমি তখন সিদ্ধান্ত নিলাম যে না, আমি গান লিখবো। কারণ একসঙ্গে যদি আমি গান গাই, সুর করি, লিখি, তাহলে কোনোটা আমার হবে না। মানে আপনার গোলটা আমি তখন সিলেক্ট করলেন যে গান সিদ্ধান্ত লিখবেন। নিলাম আমি গান লিখবো। তো তারপরে এই তো শুরু হলো, এবং আমি ওই স্টেজে গান গাওয়া একদম এক প্রকার স্তফাই দিলাম। এবং এই যে আপনার মানে বাংলা চলচ্চিত্রের একটা অগ্নি সন্তান মনে হয় ওই সিনেমাটাতে আপনার প্রথম গানটা ছিল, সেই জায়গাটা আসলে কিভাবে যাওয়া ওই হলো? তো তখন আমি 91 থেকে তো আমি অ্যালবামে গান লিখছি, একদম চুটিয়ে গান লিখছি। যে কোনো অ্যালবাম বের হলেই আমার গান, সব শিল্পীরা আমার গান করছে, কিছু গান এবং শ্রোতা খুব ভালো ভালো গান, শুধু গান বললে ভুল হবে। তো ওই করতে করতে আসলে ফিল্মটা তো আমি, ওইটা একটা স্বপ্নের অতীত ছিল। আচ্ছা, প্রথম আমার শখ করে গান লেখার শুরু, 2টা 4টা 5টা চিন্তা করতাম কবে 20টা হবে, কবে 25টা হবে। তারপরে এক সময় দেখছি যে আর গণার শতাধিক সুযোগ নেই। চলচ্চিত্রে আপনি 3000-এর বেশি গান লিখেছেন, রাইট? হ্যাঁ, সর্বমোট 5000-এর উপর গান। তো ওই আপনার ওই 94 সালে আমি কিন্তু তখন তপন চৌধুরীর সঙ্গেই থাকি। আমি 91 থেকে তপনদার সঙ্গে ছিলাম ঢাকায়। সেও আরেক কাহিনী। যাই হোক, তো আমি 94 সালে কথা বলছি। আমার 93-তে আমরা তো সেশন জোটে পড়ে গিয়েছিলাম, এই জন্য আমাদের দেরি হয়েছে বের হতে মাস্টার্স করে। তো 93-তে আমি বের হয়ে তারপরে আমি ভোরের কাগজে আমি কাজ শুরু করি। হ্যাঁ, আপনার কর্মস্থল যেটা শুরু হলো ভোরের কাগজ দিয়ে। তো ওই তখন তো আর মোবাইলের যুগ ছিল না, তখন TNT ফোনই নির্ভরশীল ছিল। তো আমি তপনদার সঙ্গে যে থাকতাম, একদিন 94 সালের কথা, আমি বাসায় ফিরলাম রাতের বেলা। তপনদা বলে, তোমাকে প্রয়াত সঙ্গীত পরিচালক আবু তাহের ভাই যে তোমাকে খুঁজছে, সম্ভবত ফিল্মে গান লেখাবে, ডোন্ট মিস ইট। তো আমি ওনাকে ফোন দিলাম। তারপরে উনি আমাকে বললেন যে এই আপনার তো কবির বকুল, খালি ক্যাসেট উল্টালি দেখি আপনার নাম, ফিল্মে গান লিখবেন কিনা? আপনার তো আসলে তখন প্রচুর গান, মানে সব জায়গাতে আপনার। জি। তো আমি উনি আমাকে বললেন যে ফিল্মে গান লিখবেন। আমি বললাম এটা তো আমার ড্রিম। তো বলে, তাহলে আপনি কালকে চলে এসেন আমার বাসবাড়ি মোহাম্মদপুরের বাসায়, আমরা কালকে ফিল্মের গান নিয়ে বসবো। তো এই আমার 94 সালে আমি শুরু অগ্নি সন্তান, ছবির নাম, ডিরেক্টর আবুল খায়ের বুলবুল ভাই আর আবু তাহের ভাই মিউজিক ডিরেক্টর। এবং সেখানে অনেক ঘটনা, আমি 2 গান লিখে পালিয়ে গেছিলাম। কারণ আমি তখন অ্যালবামে একদিনে 4টা 5টা গান লিখে ফেলি, কিন্তু ওই ফিল্মের 1 গান লিখতে আমার 2 দিন লাগলো, 2টা গান লিখতে আমার 4 দিন লাগলো। আমি হিসাব করে দেখলাম যে 4 দিনে তো আমি 15-16টা গান লিখে ফেলি, আর এখানে 2 গান লিখে আমি তখন পালিয়ে গেছিলাম। সেটা অনেক মজার কাহিনী, আমি সেদিকে যাচ্ছি না। তো এইভাবে আস্তে আস্তে আসলে 94-তে আমি প্রথম ফিল্মে গান লিখলাম, আর আমার শুরুটা হয়েছিল 88-তে অ্যালবাম, অডিও অ্যালবাম দিয়ে। তারপর সেখান থেকে ফিল্মে, তারপর তো ধারাবাহিকভাবে আমি ফিল্মেই একদম প্রফেশনাল চলচ্চিত্রের গীতিকবি হয়ে উঠলাম, এখনো চলছে। এবং যেহেতু ফিল্মের কথা বললেন, সেখানে আমি জানি যে যেমন একটা সময় ছিল যে গাজী মাজহারুল আনোয়ার আর মনিরুজ্জামান মনি, এরা তো খুব মানে ছিলেন। তো সেই জায়গাটাতে বহুদিন থেকে আপনি সেই জায়গাটায় চলে এসেছেন, মানে আপনার নাম একদম ট্রেন্ড হয়ে গেছে যে আপনি ওই জায়গাটা নিয়েছেন। তো আপনাকে অনেক জায়গাতে আপনি বলেছেন, আপনাকে যখন প্রশ্ন করা হয় যে এই যে আপনি তাদের জায়গাটাতে আপনি চলে এসেছেন, তো আপনার এই জার্নিটা বা ওই সময়টার মানে এটার ফিলিংসটা আপনি সবসময় একটা কথা বলেছেন, অনেক জায়গাতেই বলেছেন যে গাজী মাজহারুল আনোয়ার হচ্ছে ইনস্টিটিউশন আর আপনি তার স্টুডেন্ট। এটা আসলে একটু শুনি না। এটা আসলে তো এটা সত্যি কথা, মানে আমি কোনো বানিয়ে বা চাপাবাজি করার তো কোনো রাস্তা নেই। আসলে ফিল্মে আমি গান লিখবো সেটা যেমন আমার স্বপ্ন ছিল, বা চলচ্চিত্রে তো আগে আমরা ওই রেডিও খুললেই আমরা 2টো নাম, মানে অনেকগুলো নাম আছে, অনেকজন আছেন, 2টো নাম, একটা গাজী মাজহারুল আনোয়ার, একটা মনিরুজ্জামান মনির ভাই, তারপরে আহমেদ ইমতিয়াজ বুলবুল, অনেকেই আছেন, ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান, আবু হানা মুস্তফা কামাল, ওনাদের নামগুলো আমরা শুনে আসছি, মাসুদ করিম। তো আমি ওই কখনো ফিল্মে গান লিখবো এটা যেমন আমার কল্পনায় ছিল না, আবার একটা সময় এসে চলচ্চিত্রের 80% গান আমি একাই লিখেছি। হ্যাঁ, সেটাই বলছি যে ওনাদের ভিড়ে আপনার মতো একজন ইয়াং স্টার ওই সময়টাতে, এটা আসলে এটা আমি তো জানি না, এটা এমন একটা ব্যাপার হয়ে গিয়েছিল যে সবাই কেন যেন আমার প্রতি নির্ভরশীল হয়ে গিয়েছিলেন।
আর আমিও একটা অদ্ভুত ব্যাপার যে ওই সময় তো ফিল্মের তো একটা ভিন্ন জায়গা, এই জায়গাটার একটা গানের জন্য আমরা 2 দিন 3 দিনও পর্যন্ত বসেছি, আবার একদিনও গান হয়ে গিয়েছে, কারণ ফিল্মের গান তো গল্পের প্রয়োজনে ছবিতে গান আসে, তো সেই গল্পটা আমাকে আগে শুনতে হয়, শুনে ওইটা মাথায় নিয়ে তারপরে আমার ওই প্রেক্ষাপট নিয়ে আমাকে গানটা রচনা করতে হয়। তো এটার মধ্যে অনেক বিষয় আছে, আত্মস্থ করা, তারপরে চলচ্চিত্রটাকে আপনি তো এক জায়গাতে বসেই বললো লিখে দিতে, আপনি লিখে দিলেন, এটা তো খুবই একটা, এটা আমি জানি না, সবাই পারে না যারা মানে লিখেও তারাও, আমি এটা কনফিউজ যে আপনি হ্যাঁ বসলেন, আপনাকে এসে বসালো যে হ্যাঁ এইটার মুখটা লিখে দাও, আপনি লিখে ফেলেন 4 লাইন যে হ্যাঁ দেখ, এবং ওইটা হিট হয়ে গেল, এটা অ্যাপ্রুভ হয়ে গেল, এবং আপনি আমি জানি না এটা আসলে ওটা না, মানে আমাকে এমনি সবাই বলতো কুইকেস্ট গীতিকবি, ঠিক আছে, মানে বসছি গান লিখে দিয়েছি, এবং দেখা গেছে একই দিনে আমি 3 জায়গায় সিটিং দিয়ে এসেছি, মানে এক জায়গায় গান লিখে শেষ করে আবার 2 ঘন্টা পর আরেক জায়গায় গিয়েছি, ওখানে গান লিখে আবার আরেক জায়গায় গিয়েছি, ওখানেও গান লিখে চলে আসছি। তো সেটা কিভাবে যেন হয়ে গিয়েছে, এবং একসময় ওই যে মনোপলি শব্দটা, কিন্তু আপনি যে পালিয়ে গেলেন তারপরে 2টা গান লিখে এরপরে আবার কি করে ফিরে আসা হলো? ওইটাও তো মজার ব্যাপার। বললাম যে আমি মানে বললাম 4 দিন লাগলো 2টো গান লিখতে, আমি বললাম যে না এটা পোষাবে না, এবং ওনার কথা ছিল অগ্নি সন্তান ছবিতে সবগুলো গানে আমি লিখবো, সেইভাবে উনি চিন্তা করেছিলেন যে গানগুলো আগে রেডি করে তারপরে রেকর্ডিং এ যাবে, তো ওই জন্য 2টা গান আমি লিখেছি। 3 নাম্বার গানের সময় ওনাকে আমার পরের দিন যাওয়ার কথা, আমি পরের দিন আর যাইনি, তো উনি রাতেবেলা ফোন করে বলেছে যে কি ব্যাপার বকুল তুমি আসলা না, তখন আমি মিথ্যে কথা বলেছিলাম যে আমার মোটরসাইকেলের চেইন ছিঁড়ে গেছে। আচ্ছা, আপনি খুব বাইক চালাতেন? হ্যাঁ, তো উনি বললেন যে আচ্ছা ঠিক আছে কালকে চলে এসো, পরের দিনও আমি যাইনি। আচ্ছা, রাতেবেলা আবার ফোন দিয়েছেন, বলে বকুল তুমি তো সবাইরে বসায় রাখলা, তুমি আসলা না। বললাম ভাই আমার পেট খারাপ হয়ে গিয়েছিল, আসতে পারিনি, মিথ্যে কথা। তো উনি বললো দেখো এটা তো তোমার অ্যালবাম না যে তোমার ইচ্ছা মতো গেলা, এখানে তো ফিল্মে এতগুলো লোক, কারণ সিটিং এ সাধারণত ডিরেক্টর, প্রডিউসার, স্ক্রিপ্ট রাইটার, তারপরে মিউজিশিয়ানস, মিউজিক ডিরেক্টর সব মিলে আমরা 7-8 জন বসে গল্প শুনিয়ে তারপরে গান লিখতাম সবার সামনে বসে। তো ওই জায়গায় এতগুলো লোক আমি 2 দিন বসিয়ে রেখেছি। তো উনি খুব ভদ্রলোক ছিলেন, এবং আমাকে এমন ভাবে কথাগুলো বললেন যে বকুল এটা তো তোমার অডিও অ্যালবাম না, এটা তো ফিল্ম, এত লোক বসিয়ে রেখেছো। তা আমি এত লজ্জিত হলাম, আমি বললাম যে ভাই ভাই আমি খুবই সরি, আমি কালকে আসবো। তো উনি বলছেন না ঠিক আছে আমি তোমাকে জানাবো, মানে ওই 2টা গান লেখার পরে আমি যে 2 দিন ওনাদের ঘুরিয়েছি, এই জন্য ওনারা অন্য কাউকে ডেকে পরের গানগুলো করেছেন, এবং আমি সৌভাগ্যবান যে আমি চলচ্চিত্রে 2টা গান প্রথম লিখেছি। প্রথম গানটা একটা রোমান্টিক গান ছিল, ওই গানটা গেয়েছিলেন এন্ড্রু কিশোর আর ইফফাত আরা নার্গিস, আর পরের গানটা গেয়েছিলেন এন্ড্রু কিশোর আর রুনা লায়লা। এবং অদ্ভুত ব্যাপার যে আমি 95 সালে ওই ছবিটা মুক্তি পায়, এবং 95 সালে চলচ্চিত্র প্রযোজক সমিতির পুরস্কারটা তখন খুব প্রেস্টিজিয়াস ছিল। তা আমার বন্ধু আরিফ খান, ও সাংবাদিক, ও আমাকে বললাম ভোরে কাগজে কাজ করি, ও আমাকে বলেছে দোস্ত তুমি তো মনোনয়ন পেয়েছো গীতিকার হিসেবে। আমি বললাম কি ফাজলাম কথা বলো, আমি দুষ্টামি করছে। বললাম না সিরিয়াসলি তুমি শ্রেষ্ঠ গীতিকার মনোনয়ন পেয়েছো চলচ্চিত্র প্রযোজক সমিতি পুরস্কার। আমি তো উড়িয়ে দিয়েছি, আমি গান লিখলাম 2টা, আমি মনোনয়ন পাই কিভাবে, মিলাতেই পারি। পরে দেখলাম প্রযোজক সমিতির অফিস থেকে আমাকে ফোন করে বললেন, ভোরে কাগজে ফোন করে বললো যে আপনি মনোনয়ন পেয়েছেন, আপনার একটা ছবি লাগবে, আমরা হয়তো ব্রুশিয়ার যেটা ছাপাবো সেখানে ছবি যাবে। তা আমি তখন আমার মনে হলো যে হ্যাঁ যে এটা সত্যি কথা। এবং ওই সময়ই শওকত আলী ইমন মিউজিক ডিরেক্টর, ও তখন একটা ছবি পেয়েছে, ও এর আগে কোনো চলচ্চিত্রে কাজ করেনি। ও আমাকে বললো যে বকুল আপনি যদি এই ছবির গানগুলো আপনি লেখেন তাহলে আমি একটু সাহস পাই, কারণ সিনিয়রদের সঙ্গে তো আমি অ্যাডজাস্ট করতে পারবো না, গাজী ভাই, মনির ভাই, আপনি যদি করেন তাহলে আমি ছবিটা হাতে নেব। আমি বললাম, তখন আমি যেহেতু মনোনয়ন পেয়েছি, আমি তখন বুঝে গেছি যে চলচ্চিত্র আমাকে ডাকছে, এটা আমার মনের মধ্যে কেন যেন এই কাজ করেছে, এবং আমি সাড়া দিলাম, এবং এই ফিল্মে আবার আপনি বলেন না যে কিভাবে আবার পালিয়ে যে এসে আবার করলাম, সেই শুরু হলো আর পেছনে। হ্যাঁ, তারপর আপনি আবার 33টা সিনেমার নাম দিয়ে একটা গান লিখেছিলেন, সেটা 2017 সালে। হ্যাঁ, সেটা একটা সালে। আপনি তো সেই 2008 থেকে 8, 9, 10 বোধহয় একাধারে 3বার পেলেন জাতীয় পুরস্কার, চলচ্চিত্র পুরস্কার, তারপর আবার বোধহয় 13, 18, 20। হ্যাঁ, ইটস আ বিগ অ্যাচিভমেন্ট। গীতিকবি হিসেবে চলচ্চিত্রে
6বার আমার ওস্তাদজি, মানে আমি যাকে সবসময় বলি যে ইনস্টিটিউশন গাজী মাজহার, হ্যাঁ, গাজী তিনি মাজহার। পেয়েছেন 6বার আর আমি পেয়েছি। হ্যাঁ, সেটাই বলছি তো যে এটা আমি খুবই সৌভাগ্যবান। এবং আমি খুব চলচ্চিত্রে আমি মনে করি বা গান লেখার জায়গা থেকে আমি বলি, ওই জায়গা থেকে আমি এত সৌভাগ্যবান একজন গীতিকবি যার সুযোগ হয়েছিল প্রয়াত সত্য সাহা, সুবল দাস, সব আলম আমি সেই খান, বললাম শুরুতে আলাউদ্দিন আলী, আলাউদ্দিন আলী, সেই আলী হোসেন, হ্যাঁ। শেখ সাদিক। আপনার তো একটা ইয়ে ছিল যে আলাউদ্দিন আলী, তার সে আপনাকে বোধহয় বলেছিল, মানে আপনি চাচ্ছিলেন তার কাছ থেকে ইয়ে করার জন্য, রাইট? ওইটা একটা মানে তপনদা বোধহয় বলেছিল ওনাকে যে আপনার একটা গান যেন। সেটা তো অন্য ঘটনা। মানে আমি যেটা বলতে চাই যে আমি একজন সৌভাগ্যবান বিরল গীতিকবি, তা তো বলতেই সব ওই ট্র্যাকের মানুষজনের প্রজন্মের সুরকার, যে হ্যাঁ। প্রথম প্রজন্ম আমরা যদি বলি সত্য সাহা, সুবল দাস, তাদের সঙ্গে কাজ করা সেখানে আপনি বিরল একটা সৌভাগ্য। youngster। আর কারো এই সৌভাগ্যটা হয়নি। হ্যাঁ, এবং আমরা জানি এখন পর্যন্ত যারা কাজ হ্যাঁ। করছে তাদের সঙ্গে আমি কাজ করছি। না, এবং আপনি হচ্ছেন চলচ্চিত্রের সর্বশেষ গীতিকবি। ওইভাবে বলা হ্যাঁ, না, হয়তো এখন অনেকে পর্যন্ত বলেন। এখন পর্যন্ত এটাই ট্রেন্ড, মানে এটাই ইয়ে হয়ে এসছে। আপনার পরে কিন্তু কেউ নেই, আগেও কিন্তু কেউ নেই। আপনি এখন মানে সেই যে লিখছে অনেকে, ঠিক আছে, অনেকে লিখছে, কিন্তু আপনারটা তো ওই একদম ধারাবাহিকতায় আপনি আমি শুধু রয়ে গিয়েছি। তো সেই জায়গা থেকে আপনার আসলে ফিলিংসটা কেমন? যেমন আমি আজকে যখন আমি কিন্তু খুব সুন্দরভাবে ভেবেছিলাম উপস্থাপনটা সুন্দর করে শুরু করব, কিন্তু ওই যে নার্ভাস হয়ে গেছি, কেমন একটা হয়ে গেছে। অসুন্দর তো কোনো কিছু দিন, আমি সুন্দর করেই শুরু করেছি। কিন্তু আমি এত বেশি এক্সাইটেড ছিলাম কারণ আপনি আমারও একজন প্রিয় গীতিকবি। আমি ওই যে বললাম 2-3বার গেছিলাম, বাট দেখা হয়নি, আনফরচুনেটলি আমি দেখা হয়নি, বাট সুদূর এখানে দেখা হলো তো, ঠিক আছে। তো সেটা আমি বিলিভ করি, কারো যদি ইয়ে থাকে সেটা হবেই। যেমন আমার ইয়ে ছিল দেখা হওয়ার, কেমন কেমন করে হয়ে গেল সব ইয়ের মধ্যে, না ইয়ে ছিল যাই হোক। তো আমি আপনার আরেকটা জানতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে আপনি তো এই যে চলচ্চিত্র থেকে একবার পালিয়ে গেলেন, আবার ব্যাক করলেন। তো ঠিক তেমনি কর্মস্থলে আপনি প্রথমে ভোরের কাগজে এসেছিলেন, মানে কর্মস্থল ভোরের কাগজ দিয়ে শুরু করেছিলেন মেবি 1998-এ আপনি প্রথম আলোর প্রতিষ্ঠা থেকেই ছিলেন, প্রতিষ্ঠা লগ্ন থেকে। দেন আপনি আবার ব্যাক করেন মাছরাঙ্গা টিভির হেড অফ ইয়ে হিসেবে, হেলথ ইভেন্ট এন্ড প্ল্যানিং, হ্যাঁ, ওটা হিসেবে জয়েন করেছিলেন। 4 বছর ফিল্ম আপনি আবার প্রথম আলোতে ব্যাক করলেন। প্রথম আলোতে আমার পুরনো জায়গা, এবং এটা আসলে প্রথম আলোটাই আমার জায়গা আসলে। আচ্ছা, আমি তখন রাগ করে অভিমান করে চলে গিয়েছিলাম টিভিতে, তারপরে আবার নিজের জায়গায় ব্যাক করেছি, ওখানে আছি এখন পর্যন্ত, শেষ অবধি এই জায়গায় থাকতে চাই, কাজ করতে চাই। আর ওইটা আমি মনে করি প্রথম আলোকে আমি ওন করি আর কি, ঠিক আছে। আমার হয়তো দুটো পরিচয়, কিন্তু আমি যদিও স্বচ্ছন্দ গীতিকবি পরিচয় দিতে আমি। আচ্ছা, হ্যাঁ, এইটা আমি আপনাকে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে আপনি সাংবাদিক, একাধারে আপনি গীতিকবি, কবিতা লিখতেন, আপনি গান করতেন। তো আপনি তো এখন গীতিকবি, এইটাকেই বেছে নিয়েছেন, কিন্তু আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে হ্যাঁ আপনি কোনটা দিতে স্বাচ্ছন্দ্য বোধ, আই থিঙ্ক আপনি এটাই বলবেন, গীতিকবি। এটাই বলি আমি। টেলিভিশনেও কখনো অ্যাস্টন দিলে কবির বকুল গীতিকবি, আমি ওইটা দেইনি কেন? আসলে আমি গীতিকবি হিসেবে যেভাবে আমি নিজেকে মানে তৈরি করেছে ওই জায়গাটা, আমি মনে করি এটাই আমার জায়গা, এবং এটাই আমার, মানে এটাই আপনার একটা অর্জন, এটা তো আসলে শেষ পরিচয়। ওইটা কর্মস্থল, সেখানে জব করছি, একসময় হয়তো জব ছেড়ে দিব, এটা আমার থেকে যাবে। এবং আপনি যে আপনার এই গানের ইয়েতে আপনি খুব বড় গান লিখছেন, যেমন আমি বলবো যে এসআই টুটুল ভাই আপনার খুব মানে ইয়ে গান করলো যে যদি কেউ প্রেম করে কেউ প্রেমে পড়ে, সেটা খুব হিট হয়েছে। বাচ্চু ভাইয়ের টুটুলের সঙ্গে আমার কেমিস্ট্রিটা খুব ভালো। আমার ইনফ্যাক্ট আসলে আমি আমার খুব ক্লোজ ফ্রেন্ড, এবং ইনফ্যাক্ট আমি আসলে যার সঙ্গে কাজ করেছি কিভাবে যেন তার সঙ্গে আমার কেমিস্ট্রিটা খুব ভালো হয়েছে। এর মধ্যে হয়তো ব্যতিক্রম কিছু আছে, যেমন শওকত আলী ইমন, কবির বকুল, এই একটা জুটি, এটা আমরা দীর্ঘ সময় কাজ করেছি, এবং শওকত আলী ইমনের 99% যত হিট গান সব আমার লেখাই। তো আমাদের কেমিস্ট্রিটা খুব ভালো। আবার টুটুলের সঙ্গে আমি যতগুলো কাজ করেছি ওই 90% গানই সুপার হিট হয়েছে।
ওখানে আমি ইমন শাহের সঙ্গে কাজ করেছি, আমি আলী আকরাম শুভর সঙ্গে কাজ করেছি, জ্যোতি বেগম, আলম খানের সঙ্গে কাজ করেছি, আলাউদ্দিন আলীর সঙ্গে কাজ করেছি, সব প্রত্যেক যে হাবিবের সাথে আপনি কাজ করেছেন এবং আপনি নিজে একজন কেমিস্ট্রিটা ম্যাচ করে যায়। হ্যাঁ, তো আর যে আপনি যে আমি একটু বলতে চাচ্ছিলাম যে ওই আপনি লাস্ট মান্না ভাইয়ের সিনেমায় যে গানটা মানে লিখেছিলেন আসবার কালে আসলাম একা, হ্যাঁ এটা জেমস ভাই গেয়েছিলেন, ওটাও খুব হিট। এবং উনি যখন মারা গেছেন তখন কিন্তু সবাই বলতো যে এই গানটা উনি গেয়েছেন কিন্তু কথাগুলো মানে মানে তখন খুব ওই গানের কথাগুলো এত বেশি টাচি, মানে এত মিলে গেল। এটা আসলে আমি আমার জীবনে এরকম দুটো খুব মানে এমন একটা দুটোই ঘটনা, এমন ঘটনা যে এটা আমি আসলে যখনই ভাবি তখনই আমি মনে করি যে আমি কেন এই গান লিখলাম। কারণ মান্না ভাই মারা যাওয়ার পর আমি প্রথম আলোতে একটা লেখা লিখেছিলাম, হেডিংটা ছিল যে টাকা দিয়ে মৃত্যুর গান কিনে নিয়ে গেলেন, ঠিক আছে। তো এখন ওইটারও যে মান্না ভাই চেয়েছেন তার মনের সাথে যুদ্ধ ছবিতে জেমসকে দিয়ে একটা গান গাওয়াবেন। এখন জেমস ভাইয়ের গানটা কি হবে, আমি তো আগেও বলেছি যে ছবির গল্পের প্রয়োজনে আমরা গান লিখি, প্রেক্ষাপটটা মাথায় নিয়ে। কিন্তু এই মনের সাথে যুদ্ধ জেমস ভাইয়ের গাওয়ার এই গানটি জন্য আমি মান্না ভাইকে যখন জিজ্ঞেস করলাম যে থিমটা কি হবে, ইনফ্যাক্ট এর আগে বাংলা চলচ্চিত্রে জেমস ভাই কখনো গান করেননি, ওটাই ফার্স্ট ছিল, ফার্স্ট। এবং ওই গানটা করার জন্য জেমস ভাইকে আমি রাজি করে নিয়ে গিয়েছিলাম এবং আমার মাধ্যমে এই গানটা আসলে হয়েছে। সেও এক বিরাট গল্প, রাজি হচ্ছিলেন না। তো আমি যেটা করেছি যে আমি তো মান্না ভাইকে জিজ্ঞেস করলাম, মান্না ভাই আমি আপনার গানের প্রেক্ষাপটটা কি, আমাকে তো ওই গল্পটা এটা বলতে হবে। তো উনি বললেন কোনো সিকোয়েন্স নাই, আপনি যেটা লিখে দিবেন ওইটাই আমার থিম, হ্যাঁ আমি শুধু জেমস ভাইয়ের গান চাই। তা আমিও যেহেতু কোনো দেননি, আমিও ফ্রি হ্যান্ডে এই গানটা লিখেছিলাম, আসবার কালে আসলাম একা। তো ওইভাবে হয়ে গিয়েছে, পরবর্তীতে এটাই সত্যি হয়ে গিয়েছিল। হ্যাঁ, একই ঘটনা, এর চেয়েও অদ্ভুত ঘটনা আমার আছে চলচ্চিত্র মানে এই গানের জগতে, যে আমি একটা গান লিখেছিলাম, এটা ব্যাক টু 99, 1999 সালের কথা। বিটিভিতে একটা অনুষ্ঠান হতো, আজকাল ম্যাগাজিন অনুষ্ঠান, আঞ্জাম মাসুদের উপস্থাপনায় তো পরিচালনায়। তো আমি ওই আঞ্জাম মাসুদের আজকালের জন্য সব আমি গান লিখে দিতাম প্রত্যেক পর্বে। তো একবার আঞ্জাম আমাকে বললো যে বকুল ভাই একটা নতুন শিল্পী পেয়েছি, খুব সুন্দর গলা, ওর জন্য একটা গান করতে হবে পরের আজকালে। তাই বললাম খুব ভালো, লিখবো, অসুবিধা নাই। বললো আমি বললাম ছেলেটার নাম কি, বললো রিপ্পি। বাহ, নামটা তো খুব সুন্দর। তো বললো যে হ্যাঁ ভাই, তো ওর জন্য গান করবো, তো থিম কি হবে। তখন আমি বললাম যে একটা কাজ করি, এডিকশন নিয়ে একটা গান করি। হ্যাঁ, যে আমরা যে মাদক মুক্ত দেশ চাই, তরুণ সমাজ অবক্ষয়ে চলে যাচ্ছে, এখান থেকে একটা থিম নির্ভর একটা গান করি মাদক নিয়ে। ফাইন। তারপরে এখন আমার তখন চলচ্চিত্রের অনেক ব্যস্ততা, এই যে এক রাতে দেখা যায় 3 সিটিং দিয়ে 3টা গান লিখে আসছি, বা 4 রেকর্ডিং স্টুডিওতে 4টা গান, ফিল্মের গান রেকর্ড হচ্ছে, 4টাই আমার লেখা, এই স্টুডিও থেকে বাইক নিয়ে ওই স্টুডিও এভাবে করে। হ্যাঁ, তো এত ব্যস্ত ছিলাম, এই ব্যস্ততার মধ্যে আপনার এই কি বলে আজকালের গানটা লিখে দিতে হবে। তো 1 দিন 2 দিন করে 7 দিন চলে গেছে, আমি তো গান লিখার টাইম পাচ্ছি না। আজ এই দিক দিয়ে প্রত্যেক দিনই রাতের বেলা আঞ্জাম ফোন ধরে, বকুল ভাই রিপ্পির গানের কি হলো, আমি বললাম হ্যাঁ লিখে দিচ্ছি। তারপরে ও একদিন ফোন করে বললো, ভাই কালকের মধ্যে যদি গান না পাই তাহলে তো আমি রেকর্ডিং এ যেতে পারবো না। আমি বললাম ঠিক আছে, তোমার কালকে দিয়ে দিব। তো ওই রাতের বেলা আমি আমার ফিল্মের সিটিং ছিল, শেষ করে বাসায় ফিরে রাত 12টার সময় সবাই ঘুমিয়ে গেছে, আমি গান লিখতে বসছি, এই যে আমার এডিকশনের উপর আজকালের জন্য গান। তা আমার একটা বন্ধু, আমি যে একটু বলেছিলাম যে ইকবাল স্মৃতি সংসদ, আমার একটা বন্ধু মারা গিয়েছিল, তো ও একটু এডিকশনেই হয়েছিল, সেজন্য আমি ওই ইকবালের কথা মনে করে আমি বন্ধুকে মনে পড়ে আড্ডাতে অবসরে, হ্যাঁ তার প্রিয় রং ছিল কালো, সে গাইতো ভালো, কি যেন এরকম। তো আমি গানটা লিখে শেষ করে তারপরে গানটা পড়ছিলাম, পড়ে হঠাৎ করে বন্ধুকে মনে পড়ে, চিন্তা করে আমি বন্ধু শব্দটা কেটে লিখলাম রিপ্পিকে মনে পড়ে আড্ডাতে অবসরে।
এরকম করে পুরো গানটা শেষ করি। বাহ, দারুণ। তো সকালে আঞ্জামকে যখন ফোন করে বললাম আঞ্জাম গান রেডি, লিখে দেন, তো ফোনে বলছিলাম রিপ্পিকে মনে পড়ে আড্ডাতে অবসরে, ও বললো যে বকুল ভাই এটা কি, আপনি তো রিপ্পি গাইবে? আমি সেই গাইবে, অসুবিধা কি, আমার গল্পের একটা নায়ক দরকার, রিপ্পি নামটা আমার খুব ভালো লেগেছে, এই জন্য বন্ধু ফেলে দিয়ে আমি রিপ্পিকে মনে পড়ে করেছি, অসুবিধা কি, আমার গল্পের নায়ক। যাই হোক ওইভাবে গান দিলাম এবং আঞ্জাম গান নিয়ে ওই রিপ্পিকে দিল। তো একদিন পরের দিন রাতেবেলায় রিপ্পি একটা ছেলে ফোন আসলো, একটা বললো যে ভাইয়া আমি রিপ্পি। আমি হ্যাঁ আপনার কথা তো আঞ্জাম খুব বলেছে, বলো ভাই আমি আপনার লেখা সুন্দর গানটা পেয়েছি, তো আমি এটা সুর করেছি, খুব ভালো হয়েছে গানটা, আপনাকে একটু শোনাতে চাই। আমি বলছি ফাইন আসেন। বলে ও আমার বাসায় আসবে বললো। বললো যে ভাই আরেকটা কথা, আপনি গানের মধ্যে আমাকে মেরে ফেললেন। হ্যাঁ, আমি বললাম যে না, এটা তো কবির কল্পনা প্রসূত শব্দের প্রয়াস। হ্যাঁ, এটা তো কল্পনার মেলানো শব্দ, তো বাস্তব আর কল্পনা তো আলাদা ব্যাপার। যাই হোক আমার বাসায় আসলো, গান আমাকে শোনালো গিটার দিয়ে, তারপরে স্টুডিওতে রেকর্ড করলো, রেকর্ড করে আবার ভিডিও, মিউজিক ভিডিও হলো, আজকালে প্রচার হলো, গান গেল, চারিদিকে অনেক প্রশংসা পেলাম। এবং তখন ওর অ্যালবাম বেরোচ্ছিল, তখন সঙ্গীতা থেকে ওর অ্যালবাম বের হলো ওই গানটা যাওয়ার পরে। অ্যালবামের শিরোনাম হলো রিপ্পিকে মনে পড়ে, অ্যালবামটার নাম। ঠিক আছে, নাইস নেম। 6 মাস পর এই ছেলেটাই রিপ্পি এডিকশনে মারা গেল। সিরিয়াস? আমার কথা সত্যি হয়ে গেল। সিরিয়াসলি? তো এটা আমি এই একটা ঘটনা আর মান্না ভাইয়ের ঘটনা। তো আমি গান যে কখনো সত্যি হয়ে যায় এটা আসলে আমি কখনো চিন্তা করিনি। তো ওই থেকে আমার মধ্যে একটা অনুশোচনা তৈরি হয়েছে যে আমি এমন কি গান লিখলাম, গান সত্যি হয়ে গেল। এটা হয়ে গেল আসলে, এটা তো আপনার মানে এটা আপনি কল্পনা থেকে লিখেছেন, বাট এটা বাস্তবে হয়ে গেল। এটা আসলে খুবই মানে ইয়েজনক। আর আপনার এই গানটা শুনে আমার মনে হলো যে ইত্যাদিতে আপনার একটা ওই যে তাহসান আর তাসনিয়া গিয়েছিল, ওটা তো হ্যাঁ ওটা তো মানে এত হিট একটা গান, যেমন আমরা ফ্রেন্ডরা মানে ভাবছি আর কি এখন আর টিভিতে আছে আমরা এই গানটা করব। তো হঠাৎ করে মনে পড়লো সেই গানেরও একটা আছে, মানে গল্প আছে, যেটা নাকি তাসনিয়া তো আসলে এটার পরে কিন্তু সে প্রকাশ পেল তার গানের ইয়েটা, সে তো অভিনয় ছিল, ও আসলে ও তো অভিনয় শিল্পী হিসেবে সবাই জানে, কিন্তু আমি এমনি জানতাম যে ও ভালো গান করে, ও ছায়ানটে গান করেছে, শিখেছে, তো ওইটা তো বাইরের মানুষ ওইভাবে জানতো না। ঠিক আছে, তো আমি ও আমার প্রথম আলোতে একবার এসেছিল ইন্টারভিউ দিতে, তো আমি তখন আবার আমাদের একটা কিশোর আলোর প্রোগ্রাম ছিল, ওই প্রোগ্রামে আমি ওই যারা গান করবে তরুণ প্রজন্মের ওদেরকে আমি তখন রিহার্সাল করাচ্ছিলাম কি গান গাইবে এসে। ওই সময় ও পাশে এসছে দেখে ওকে আমি আবার ধরে নিয়ে আসছি, আমি বললাম আসো একটু তরুণ নতুন প্রজন্মকে তুমি একটু ইয়ে করে যাও, অনুপ্রাণিত করে যাও। তারপরে আমি বললাম যে তুমি একটা গান করো না, তখন ও হারমোনিয়ামে বসে একই অপরূপ রূপে মা তোমার হেরিনো পল্লী জননী এই গানটা করেছে। তো আমি আবার ওই ভিডিওটা করে আমি তুলে দিয়েছিলাম এবং এটা 40 লাখ আমার এখানে দেখেছি, এত ভাইরাল হয়ে গেল, সবাই জানলো। ওটা দেখে আমি খুব সারপ্রাইজ ছিলাম যে ও তো কখনো গান, তো ওইটা তো সে হারমোনিয়াম বাজিয়ে করেছে। ঠিক আছে, এরপরেই হানিফ সংকেত আবার ওকে পিক করলো, ও তাহসানের সঙ্গে গান করবে এবং আমাকে বললো বকুল একটা গান লিখে দাও। তখন আমি এই রঙে রঙে রঙিন হব গানটা লিখলাম। চমৎকার গান, এটা তো পুরো মানে ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, পরে ওই গান পুরো তো একদম পুরো ভাইরাল এবং গানটাও খুব চমৎকার একটা গান, পপুলার হয়েছে। হ্যাঁ, পপুলারিটি পেয়েছে। আর যেটা একটা প্লে অফ লাইন ভেসে বেড়ায় কিন্তু এখন মানে বাংলাদেশে শোনা যায় যে আপনাদের বকুল চন্দনে গানের বন্ধনে, এটা আসলে কি ইমরান শো? এটা আসলে চন্দন সিনহা, ওই যে আমি বলি যে অনেকের সঙ্গে আমাদের রসায়ন চমৎকার, এটার মধ্যে চন্দন আর বকুলেরও একটা রসায়ন আছে, চমৎকার রসায়ন। সেটা হলো যে চন্দন অনেকেরই গান করেছে, হয়তো আমার গানের সংখ্যাটা একটু বেশি, মানে আমার লেখা গান ও করেছে। এবং কাকতালীয় ব্যাপার যে ও দুবার ন্যাশনাল পেয়েছে, দুটো গানই আমার লেখা। ঠিক আছে, তো ওর সঙ্গে আমি যে কয়টা গান করেছি অধিকাংশ গানগুলো খুবই ভালো হয়েছে, খুবই। এবং ন্যাশনাল অ্যাওয়ার্ডের বাইরেও একাধিক পুরস্কার পেয়েছে। দেখা যায় আমার অন্য গানও আছে, আঙ্গুল ছুঁয়েছে আঙ্গুল তোমার। তো ওই এটা হয়েছে। তো আমরা ওই 18 বাংলায় একটা প্রোগ্রাম করেছি ইমরান শো, ওইটা অবশ্য আমার গ্রন্থনা পরিকল্পনা পরিচালনায় হয়েছে। তো সেখানে আমাদের ইয়েটা ছিল
প্রোগ্রামের মূল ইয়েটা ছিল যে আমার লেখা গান চন্দন যে গানগুলো গেয়েছে আচ্ছা। ওই গানগুলো দিয়েই অনুষ্ঠানটা সাজানো আর কি। ও, আর ইমরান ওই উপস্থাপনা উপস্থাপক হিসেবে ওকে কখনো কেউ দেখেনি এটার মাধ্যমে। তো ইমরান শো বকুল ও চন্দনে গানেরও বন্ধনে, এটা আমার ট্যাগলাইন, ঠিক আছে। তো এবং দুটো আমরা প্রোগ্রাম করেছি, খুবই প্রশংসিত হয়েছে। হ্যাঁ, খুব প্রশংসিত, সেই জন্যই আমি বললাম কথাটা যে একটা পেফ লাইন ইয়ে হয় যে হঠাৎ করে বলে যে ও বকুল চন্দনের কেমিস্ট্রিটাও চমৎকার। হ্যাঁ হ্যাঁ, আপনাদের মানে কেমিস্ট্রিটা দারুণ। আর মানে 2019-এর কথা, যে রুনা লায়লা, শ্রদ্ধেয় কিংবদন্তি রুনা লায়লা, ওনার একটা অ্যালবামে লিজেন্স ফর এভার, হ্যাঁ, সেটাতে উপমহাদেশের বিখ্যাত সব সঙ্গীত শিল্পীরা গান করেছিলেন এবং সেখানে আপনার কিছু গান, তিনটা গান, সেটা ছিল, ওর মধ্যে 3টা গানই আমার লেখা, এবং একটা হচ্ছে আশাজি গেয়েছিলেন, হ্যাঁ, আরেকটা হলো রাহাত ফাতে আলী খান। রাহাত ফাতে আলী খানের প্রথম, আরেকটা রুনা লায়লা নিজেই বোধহয় ওনার সুরে করা, রাইট? হ্যাঁ, সুরে, সবগুলোই রুনা আপার সুরে ছিল এবং সুরের উপর লিখেছি। হ্যাঁ, সুরের উপর। তো এবং রুনা আপা যে গানটা গেয়েছেন সেটা হয়তো একটা ইতিহাস হয়ে যেত যদি সত্যি ব্যাপারটা ঘটতো। কারণ রুনা আপা যে গানটা গেয়েছেন ওই গানটা প্রথম লিখি, ওই গানটাই মানে এই অ্যালবামের জন্য, এবং ওই গানটা ওনার, এবং গানটা লেখার পরে ওই গানটা গেয়ে উনি পাঠিয়েছিলেন ও যাকে দিয়ে গাওয়ানোর কথা ছিল। তো আমি বললাম যে ইতিহাস হয়ে যেত, সত্যি সত্যি ইতিহাস হয়ে যেত, কিন্তু সেটা আসলে ওনার বয়স পারমিট করেনি বলে উনি গানটা গাইতে পারেননি। গানটা গাওয়ার কথা ছিল লতা মঙ্গেশকরের, তো ওই বয়স পারমিট করেনি বলে উনি 90-র উপরে বয়স তখন, তো সেই জন্য এটা আর হয়নি বলেই ইতিহাসটা হয়নি। পরবর্তীতে রুনা আপাকেই বললাম যে রুনা আপা, গানটা তো যেহেতু উনি গাইতে পারছেন না, আপনি গিয়ে ফেলেন। তো উনি নিজে গেলেন। আর কিন্তু আমি তো ইতিহাসের অংশ হয়েছি বটে, কারণ ওনার ছোট বোন আশা ভোসলে উনি আমার গান করেছেন, তো ওইটা তো আরো বেশি। এবং ওই রেকর্ডিং এ আমি বোম্বেতে গিয়েছিলাম, উপস্থিত ছিলাম। আমার ফেসবুক প্রোফাইল পিকচারও দেখা যায় যে আমার মাথায় হাত রেখেছে, উনি আশীর্বাদ করছেন, ভিডিও আছে আমার। এটা আমি খুব সৌভাগ্যবান মনে করবো, এটার জন্য আমি সমস্ত কৃতিত্ব রুনা আপা আমাকে ওই সুযোগটা করে দিয়েছিলেন, যার জন্য আমি উনার আশা ভোসলে পর্যন্ত পৌঁছতে পেরেছি। পাশাপাশি রাহাত ফাতে আলী করেছি, ঠিক আছে, কিন্তু তবে আমি ওই যে সৌভাগ্যবান শব্দটা ব্যবহার করি বারবারই আমার বেলায়, কারণ আমি আসলেই সত্যি সত্যি সৌভাগ্যবান একজন গীতিকবি, যার ওপার বাংলায় এতগুলো আর্টিস্ট আমার গান করেছে। সিরিয়াল আমি বললে অনেকে জানে, নচিকেতা আপনার গান করেছে অনেক। শুধু আমি তালিকাটা একটু করে বলি যদি আশা ভোসলে, রাহাত ফাতে আলী খান পেলাম, তারপর আপনার অমিত কুমার, শ্রীরাধা ব্যানার্জি, জলি মুখার্জি, সুনিধি চৌহান, শান, বাবুল সুপ্রিয়, রাঘব চ্যাটার্জি, উষা উত্থপ, জয় সরকার, সব রাঘব শিল্পীরা গান করেছে। হৈমন্তী শুক্লা, তারপর আপনার কুমার শানু, বাপ্পি লাহিড়ী, তারপরে অলমোস্ট সবাই, তো মুখার্জি তো আছেনই। তারপরে আপনার এটা তো আপনার লাইফের বিশাল প্রাপ্তি আমি মনে করি। এরপরে তো আর কি পাওয়ার থাকতে পারে, এটা তো রাজ বর্মন আরো আছে। তারপরে আপনার কি বলে, সব বড় বড় লিজেন্ডার আপনার গান করেছে, এর থেকে বলেছি আমি। তারপরে কি বলে ওটা, আচ্ছা, তো এরকম আরো কিছু নাম আছে আমার এখন ঠিক আসছে না। অনুরাধা পারওয়াল আমার গান গাইছে, ঠিক আছে। তো ওই জন্য আমি যদি বলি এই যে আপনি অবশ্যই, আর আপনি এই যে নাম বললেন সব, ওই যে বললাম রাঘব, সব শিল্পী গুলোই তো আপনার গান করেছে। তো আমি যদি আপনাকে বলি যে এই যে এত সব প্রাপ্তির মাঝে আসলে আপনার এ পর্যন্ত শ্রেষ্ঠ অর্জন আপনি কোনটা মনে করেন?
না শ্রেষ্ঠ সবই অনেক কিছু না, আপনার শ্রেষ্ঠ অর্জন, আসলে বলা যাবে না কিন্তু শ্রেষ্ঠ অর্জন কোনটা এটা হ্যাঁ, যেমন আমি আরেকটা জিনিস differentiate আমি করতে পারবো আপনাকে না। প্রশ্ন করতে চেয়েছিলাম যে আপনার এত সব ভালো ভালো গান, এত ভালো ভালো কথা, এর মাঝে আপনার বেস্ট, আপনার মানে ফেভারিট কোন গানটা, এটাও আসলে মানে না, সবই তো পারবে, আমি তো এটা আমি বলাটা- সিলেক্ট করতে পারবো না, হ্যাঁ, খুব কারণ কঠিন। অনেক হিউজ গান আপনার, সবই জি, ভালো, জি। সবই হিট। তারপরে এই যে আপনি বললেন এত সব মানে শিল্পীদের কথা, মানে এটা তো একটা বিশাল বিশাল, এরপরে তার প্রাপ্তির আর কিছু আসলে আমার আমার কাছে অ্যাটলিস্ট আর কিছু হতে পারে না, এটা বিশাল। আপনার এই সময়টার মাঝে যে আপনি এত প্রাপ্তি আপনার, সেই জায়গাটা থেকে আপনার আসলে কিছু বল, আমি শুনতে চাই। না আমার আসলে বলার কিছু নেই, আমি আসলে এখনো ধাতস্থ হচ্ছি, এখনো আমি চেষ্টা করে যাচ্ছি লিখার, এখনো আমি মনে করি যে তৈরি হচ্ছি। আমার ওই কিছু আছে, কিছু মানুষের সান্নিধ্য আমি পেয়েছি, যেমন আমি বাংলাদেশে এসেছিলেন মান্না দে, আমার খুব প্রিয় আর্টিস্ট, শিল্পী, কিংবদন্তি এই শিল্পী মান্না দের আমি একটা ইন্টারভিউ নিয়েছিলাম, আচ্ছা, সেটা প্রথম আলোতে ছাপা হয়েছিল। আমি কুমার শানুর ওনার গানও ভীষণ পছন্দ আমার। ইন্টারভিউ নিয়েছিলাম আচ্ছা, 94 সালে উনি যখন প্রথম বাংলাদেশে এসেছিলেন। তো এরকম কিছু বরেণ্য মানুষ, যেমন সলিল চৌধুরীর সান্নিধ্যে আমি গিয়েছিলাম কলকাতায়, তার বাড়িতে গিয়ে তার তো সান্নিধ্যে বিশাল ব্যাপার। তারপরে এরকম অনেকে আছেন, হরিহরন ওনার সান্নিধ্যে এসেছি, ওস্তাদ জাকির হোসেন তবলা মারা গেলেন, উনার সান্নিধ্যে মানে উনাদের সঙ্গে উনার বাজানো দেখার সৌভাগ্য হয়েছিল, উনার সঙ্গে ছবি তোলার সৌভাগ্য হয়েছিল। তো এরকম গুণী অনেক মানুষ আছে যাদের সঙ্গে জয়াপ্রদা একবার এসেছিলেন, তার একটা ইন্টারভিউ নেওয়ার সৌভাগ্য হয়েছিল আমার। মানে আসলে হ্যাঁ, বলে শেষ করার নাই। যেমন আপনার আপনার কথা, যেমন আমি প্রথমে চিন্তা করছি কি বলবো, আসলে এত কিছু, আমি ইন্ট্রোডাকশনটা কিভাবে দিব, আমি অনেক কিছু ঠিক করে এসেছিলাম কিন্তু বলাটা হয়ে ওঠেনি, আমি এতই নার্ভাস ছিলাম আর এক্সাইটেড। বাট মানে কিছু মানুষ থাকে আসলে, যেমন আপনার কথা বলে শেষ করা যাবে না। আই থিঙ্ক যদি 2 days 3 days হবে না, 1 week চলে যাবে বলতে যদি বলতে শুরু করি, সেই অর্থে আর কি বলছিলাম। আমাকে শেষের দিকে আসছি তো না, অলমোস্ট আমরা শেষের দিকে চলে এসেছি। আপনি দর্শকদের জন্য একটু যদি কিছু বলেন ছোট করে। আসলে দর্শক তো সবসময় আমার ভালোবাসার মানুষ, আমার আশীর্বাদের মানুষ, তাদের ভালোবাসায় কিন্তু আমি কবির বকুল আজকে এখানে এসে যে প্রবাস পরিক্রমা, হ্যাঁ, আমাদের প্রিয় মানুষ, আপনি ভালোবাসার মানুষ, সৌভাগ্য অর্জন করেছি। তো সেই জন্য এই দর্শকের ভালোবাসাটাই সবসময় আমার সঙ্গে থাকুক, এবং তারা আমার জন্য অনেক শুভকামনা নিশ্চয়ই জানাবেন, যে আমি আরো অনেক কিছু গান লিখে যেতে পারি যেগুলো আপনাদের ভালো লাগবে এবং আমাকে কবির বকুলকে বাঁচিয়ে রাখবে। সেই আপনারা আমার জন্য সেই দোয়াটাই করবেন। এবং আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা বেশি বেশি বাংলা গান শুনবেন, বাংলাদেশের শিল্পীদের গান শুনবেন, তাতে আমরাও যেমন অনুপ্রাণিত হব, বাংলা গানগুলো ছড়িয়ে যাবে সারা বিশ্বে। এবং বাংলা গান সারা বিশ্বে ছড়িয়ে আছে বলেই আজকে আমি এখানে বসে কথা বলতে পারছি। তো আপনারা সবাই বাংলা গানকে ভালোবাসবেন, আমাকেও ভালোবাসবেন, এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি আরো ভালো কিছু সৃষ্টি দিয়ে যেতে পারি। অনেক ধন্যবাদ কবির ভাই, বকুল ভাই, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এসছেন প্রবাসে, এসে আপনার সাথে দেখা হলো, অনেক সেই জন্য অনেক, আমি মানে কি বলবো আসলে, আমি খুবই এক্সাইটেড, বারবার বলছি একই কথা, খুব ভালো লেগেছে আপনার সাথে আড্ডা দিতে পেরে। কিন্তু অনেক প্রাণ খুলে যে গল্প, সেগুলো হয়নি আসলে, খুব সময় স্বল্পতার কারণে সেটা হয়ে ওঠেনি। ইনশাল্লাহ আবারও দেখা হবে, আবারও কথা হবে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোন অতিথিকে সঙ্গে নিয়ে। সে অবধি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।